যা কেয়ামাতা মায়ার উপরে বিজয়ী হয়ে এসছে। ওম শান্তি। অ্যাকচুয়ালি আমার এই বাবার কাছে যাওয়াটাই একটা বিশাল অনুভব। সেটা আমি কি হয়েছে না হয়েছে সেটা আমি পুরো বিন্দি বাবার ওখানেই লাগিয়ে এসেছি, দিদি সবটাই জানেন, সেই জন্য ওই বিস্তারে আমি গেলাম না। হ্যাঁ, মানে প্রথম থেকে আমি যখন আমার অ্যাকচুয়ালি এখানে আমার কিন্তু 7 days কোর্সটা হয়নি, আমার হয়েছিল কোটাতে। কোটাতে আমি ছেলের কারণেই আমি গিয়েছিলাম। তা ওইখানে যেভাবেই হোক বাবার ঘরে গিয়ে পৌঁছেছি আমি। তা পৌঁছানোর পরে 1 বছর যেতে না যেতেই দিদিরা ওখানে বললেন খেয়ামাতা তুমি এখন যেতে পারো মধুবনে। তা আমি একটু টাইম নিচ্ছিলাম, কেন টাকা পয়সার একটা তো ব্যাপার থাকে। তা যাই হোক ঠিকঠাক করেছি যে যাব বলে। তা সেই সময় আমার ছেলের একটা পরীক্ষা চলে আসলো, জয়পুরে যেতে হবে। তা আমি যেতে পারিনি আর কি। হ্যাঁ, কিন্তু আসার পরে শুনলাম ওই যেই গাড়িতে করে নেওয়া হয়েছিল সেই গাড়িটাতে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তা তা বাবার বাচ্চারা সবাই ঠিকঠাক বেঁচে গিয়েছিলেন। দেখ আমি তখন ভাবলাম যে বাবা ওখানেও আমাকে রক্ষা করলেন, যে আমি ওই কদিনের জ্ঞানে এসে আমি যদি যেতাম, আমার যদি কিছু হতো, তখন আমার ভেতরে একটা ব্যর্থ সংকল্প চলতো যে এই কারণেই হয়েছে, এবং আমার বাড়ির লোকেরাও আমাকে তখন এখান থেকে দূরে রাখতো। এটাও তখন ভাবলাম যে এটা আমার পক্ষে খুব ভালো জিনিস হয়েছে। তারপরে বাবাকে বলতাম যে ঠিক আছে তুমি যখন মনে করবে তখন আমাকে তুমি নিয়ে যাবে। মানে সেই আমি 16 সালে বাবার জ্ঞানে এসছি, কিন্তু এবার আমি যেতে পেরেছি। হ্যাঁ, আর যখনই আমাকে কেউ বলতো তুমি এখনও মধুবন যাওনি, আলাম বাবা আছে তো, বাবা যখন আমাকে নেওয়ার ঠিক নেবে। কিন্তু 1 বছর ধরে আমি সংকল্প করেছি বাবা আমি কিন্তু এবার যাবই। এবং দিদিকে যখন বললাম, দিদি তখন বললেন যে খেয়ামাতা তোমাকে কিন্তু আমি এই অবস্থায় একা ছাড়বো না। আমি যে কে যাবে আমার সাথে, যাওয়ার কি আছে, কেন আমার যুগল আমাকে সাহায্য করছেন, কিন্তু উনি যাবেন সেই পরিস্থিতি ওনার নেই, এবং সেই মানসিকভাবেও উনি সেই প্রস্তুত নন। তা যাই হোক আমি তখন বাবাকে বললাম বাবা তুমি আমাকে যেভাবে হোক নিয়ে যাবে, আমি মোট কথা তোমার সাথে যাব, কেমন করে যাব কিভাবে যাব তুমি জানো, আমি আর কিছু জানি না। সে যাওয়াটাও তো মানে একটা সুন্দর করে সব দিক দিয়ে একটা ব্যবস্থাপনা, মানে টাকা পয়সাটাও কিভাবে হয়ে গেল। প্লেনেও বাবা আমাকে নিয়ে গেলেন, প্লেন যখন চলছে মনে হচ্ছে ফরিস্তা হয়ে সে বাবার কোলে মানে বসে সারা দুনিয়াকে সাকাশ দিতে দিতে মানে প্লেন থেকে নামলাম। মানে একটা অদ্ভুত অনুভূতি, মানে সাংঘাতিক, মানে পুরোটাই বাবার সাথে। এবং এখানে শিশির ভাই ছিলেন, শিশির ভাই মানে সমস্ত বোর্ডিং ফোর্ডিংগুলো কীভাবে করতে হয় উনি আমাদের গার্ড করে, বাবা নানা ওনাকেই নিমিত্ত করেছিলেন। সে যাই হোক গিয়ে তো পৌঁছালাম। তারপরে ওখানেও গাড়িতে সেই চন্দ্রিমা দিদির সাথে আমরা একসাথেই সবাই বাবার মধুবনে যাওয়ার উদ্দেশ্যে গেলাম। সে ওখানে যে আর কি আমেদাবাদের ভাইরা সবাই আমাদের খুব হেল্প করলো, ওখানে সেন্টার থেকে নানা রকম খাবারও দিল। ওখানেও ভালো ভালো আত্মাদের সাথে পরিচয় হলো। দেবজ্যোতি ভাই বলে একজন খুব ভালো আত্মা, ওর সাথে গল্প করতে করতে আমি বাবার কথা বলতে বলতেই আসলাম। অদ্ভুত সুন্দরভাবে বাবা সব দিক থেকে আমাকে নিয়ে গেছেন, একদম হাত বলেছি বাবা তুমি সাথে থাকবে, ব্যাস। বাবা আমার একটা বিন্দু পর্যন্ত বাবা আমাকে সঙ্গ ছাড়া করেননি। তারপরে সে যাওয়ার পরে যে ঘরটর দেখলাম, দেখুন আমরা তো সেইভাবে চলাফেরা করিনি, মানে ওরকম ঘরে 3-4 জন 5 জন 6 জন থাকবো। কোথাও যেন একটা মনে হলো বাবা তুমি এইভাবে রাখবে। হ্যাঁ, কোথাও একটা দেহ অভিমান আসলো। তারপর বাবাকে বললাম, তা বাবা বললেন যে দেখো তোমরা সত্যযুগে যাওয়ার আত্মা, তোমরা সবাই মিলে থাকার একটা অভ্যাস তোমাদের করতে হবে, এইটা মনের মধ্যে কখনো এনো না। বাপের বাড়িতে মেয়েরা যখন আসে তখন কি বাপের বাড়ির লোকেদের সব কিছু ভালো মন্দ বিচার করে, বাপের বাড়ি বাপের বাড়ি। আমি সত্যিই তো বাবা তো ঠিক কথা বললেন। যাওয়ার পরে একটা পেপার, কি পেপার, আমার যে সুটকেসটা আমি নিয়ে গেছিলাম সেখানে সিকোয়েন্সটা একটা ঠিকঠাক ছিল, আমাকে বলে দিল যে এই নাম্বারে তুমি সিকোয়েন্স খুলবে, খুলে যাবে। সে কিছুতেই আর খুলতে পারছি না। আমি যে ঘরের মধ্যে বসেও যে করব সেটাও পারছি না, কারণ সবাই ঘুমাচ্ছে। যাই হোক আমার দ্বারা কারোর ডিস্টার্ব হবে সেটাও তো ঠিক না। তা আমি সুটকেসটা নিয়ে বেরিয়ে গিয়ে আমার যুগলকে ফোন করলাম। তা উনিও সমানে আমাকে ওখান থেকে ডিরেকশন দিচ্ছে, আমি কিছুতেই পারছি না। মানে বাবার জন্য আমার জন্য একজন কাউকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। একজন ভাই এসে বললেন কি হয়েছে মাতাজি, আমি যে এই তো আমি খুলতে পারছি না। তখন বলছি ঠিক আছে দেখি আমি চেষ্টা করছি। সেই আমি তাই দেখলাম যে বাবার সন্তানরা মানে কি পেশেন্স, কি ধৈর্য। উনি আমার জন্য পুরো 1.5 ঘন্টা টাইম দিলেন। আমার হাজব্যান্ড ওখান থেকে বলছেন যে ওটাকে ভেঙে ফেলো, তা উনি বলছেন না না ভাঙবো না, দেখছি দাঁড়ান কি করা যায়। আমি এটাতে খুব অবাক হয়ে গেলাম যে বাবা ওই আত্মাকে নিমিত্ত করেছেন, 1.5 ঘন্টা উনি আমার সাথে ছিলেন।
থেকে উনি লকটা না ভেঙে সে ওনার চাবি দিয়ে উনি ঠিক খুঁচিয়ে ওটাকে বার করলেন। বার করে যায় বললেন, এবার মাতাজি আপনি ঘরে ঢুকুন। মানে আমি 10টা সোয়া 10টার সময় এসছি, আমি 11:15 ঘরে ঢুকলাম। হ্যাঁ, ঘরে ঢুকে যাও ফ্রেশ ট্রেশ হয়ে তো শুনলাম, আমি যে বাবা এখানে এসছি যখন প্রতিটা জিনিস আমি যেন চেটেপুটে নিতে পারি, একটা দিন যেন কোনো ব্যাপারে মিস না হয়। মানে আমি 1:30টার মধ্যে উঠে পড়লাম, উঠে পড়ে আমি চান টান করে এসে অমৃতবেলায় মানে একটা অদ্ভুত অনুভূতি, মানে সবাই যেন ভাগ্য তৈরি করার জন্য ছুটছে ওইখানে, কেউ কারোর সাথে কোনো কথা নেই, বার্তা নেই, যাই হচ্ছে বাবার কথা। সব জায়গায় এরকমের নানা রকম অনুভূতি তো এসছেই। প্রতিদিন ক্লাস করেছি। হ্যাঁ, একটা দিন লাস্টের দিন যখন আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, গলাটা প্রবলেম হয়েছিল, আমি যে বাবা আমি সকালবেলা উঠে অমৃতবেলা করে এসে ক্লাস টাস করে এসে ঢুকেছি, কিন্তু মাঝখানে যে ক্লাসগুলো হয় সেগুলো করতে পারিনি, ঘরে নেট চলছে না। আমি বাবাকে বললাম, বাবা দেখো নেট চলছে না, কিন্তু আমি ক্লাসটা তো শুনবো, আমি ক্লাস শুনবো কী করে? ওমা অবাক দেখি যে আমার নেট চলছে, এবং ওখানে বসে বসে আমি মানে ক্লাসও শুনলাম। তারপরে আমাদের এখান থেকে দেবম ভাই গিয়েছিল, বাচ্চাটা ও আমাদের ঘরেই ছিল, বলছে আন্টি আজকে আমি গান করব, তুমি যাবে না? বললাম না ভাই আজকে যেতে পারবো না, শোনা আজকে তুমি করো, আমি নেটে শুনে নেবো। বলে নেট তো ঘরে চলছে না। আমি ঠিক আছে দেখো ঠিক হবে। ওমা ওরটাও বসে বসে আমি ঘরের মধ্যে শুনতে পারলাম। মানে প্রতিটা মুহূর্ত বাবা যে কীভাবে মানে চালিয়েছেন, যে বলে না নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, মানে আমি পুরো মানে এটাই বলবো যে বাবার উপরে সব কিছু ছেড়ে দিলে যত পরিস্থিতি আসুক না কেন সেটা পুরো তোফা হয়েই যেন আসে, সেই তুফানটা যেন তোফা হয়েই আসে, সেই ফিলিংসটা আমি পুরো নিয়ে এসেছি। এবং শেষ দিন অবধি বাবার সাথে থেকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এবং প্রত্যেককে বলবো যারা মধুবনে যাননি তারা একবার অবশ্যই যাবেন। মানে ওটা পুরো আলাগ দুনিয়া, মানে মানুষের সাথে যে কী সুন্দর ব্যবহার প্রতিটা ব্যাপারে, মানে ওরা যেন সবার প্রতি সবাই যেন একটা অনুভূতিশীল, কেউ বলছে না যে আমি আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা আমি পারবো না করতে, সবাই সবাইকে সাহায্য করার জন্য যেন পাশাপাশি একদম লেগেই রয়েছে। সত্যি মানে দারুণ দারুণ অনুভূতি। মানে এটাই বলবো যে বাবাকে সাথে থেকেই, মানে আজ বাবা বললেন না যে অনেক বাচ্চা ছেড়ে চলে যায়, সত্যি কেউ অনেক সময় অনেক কিছু ভুল জিনিসগুলো করেন, বাবা যে কী বলতে চায় কী করতে চায় সেটা অনেকে বোঝার হয়তো ধারণ করার ক্ষমতাটা হয় না, কিন্তু যারা বুঝে গেছে যে বাবার সাথ আর হাত সবসময় থাকলে একটা জীবনে একটা মাত্রা পাওয়া যাবে, তারা কোনোদিন বাবার হাত ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। এটাই বলছি যে যারা যাননি তারা অবশ্যই যাবেন, এটাই একটা অনুরোধ আর কি। এটা বলেই আমি আমার বাবাকে স্মরণ করে যেন বাকি জীবন কাটিয়ে দিতে পারি, এটাই খালি আমি বাবার কাছেই সংকল্প করব। ঠিক আছে, ওম শান্তি। আমি এবারে ফার্স্ট টাইম গেলাম, আমার অভিজ্ঞতা দিদি যেটা বললেন পারমিতা দি, যে না গেলে এটা কিছু বোঝা যাবে না যে এটা কি জিনিস। সবাই আমি বলছি দুটো কথাই বলবো, সবাই একবার করে অদ্ভুত যাবে। আর আমার যেটা অনুভব হয়েছে, আমার এমনি কোমর হাত দুটোই ইমপ্যাক্ট, যার জন্য আমি অনেকবেলা যবে থেকে আমার শুনিয়ে হয়েছে তবে থেকে আমি অনেকবেলায় সম্পর্ক করতেই থাকছি। আমার এবারে আমি দিকে যদি সেই না থাকে আমি কিছুতেই আমার করতে পারবো না, সেই সম্পর্কটা আমার হয়েই চলেছে অনেকবেলায় ঠিক তাই প্রতিদিনই সেই আমি করতে পারলাম না, আমার অবস্থা আর একটা জিনিস প্ল্যাটফর্মে যেতে হলে আমি সেটাও পারবো না, কিন্তু বাবা মনে দিয়ে দিয়েছেন, তিনি যেটা বলে দিয়েছেন যে গ্রুপের সঙ্গে সেই ভাই পুরো তার ফ্যামিলি, ছোট বাচ্চা, তার যুগল ওয়াইফ আর সেই ভাই যেভাবে আমাকে নিয়ে গেছেন, সেই ছোট বাচ্চা আমার ট্রলির উপর আমার লাগেজ নিয়ে ও ছুটছে হাওড়া প্ল্যাটফর্মে, ছুটতে 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 আমার লাগেজ নিয়ে এসে ছুটছে, তারপরে ওর মাও তাই আমার লাগেজ। ওই ভাইয়ের সাথে যদি না যেতাম সব বাবারই সব ঠিকঠাক করা। নামটা বলবো, আচ্ছা নামটা হচ্ছে দেবম সিংহ রায়। এই না থাকতো এগুলো সবই বাবার, মানে বাবার ইচ্ছা, বাবা না থাকলে আমি ঘর বাঁধতে মন্দির বাঁধতে একদিকে বলে দুদিকে সিংহ হয়েছি, ওরা সম্পর্ক করেছি। এটাই যতদিন টিকিট হয়েছে তবে থেকে আমি ওরা সম্পর্ক এই দুটোই করেছি যে আমার এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাতে না যেতে হয়, আর
मैं बाप दादा को और कविता दीदी को स्पेशल से थैंक यू बोलना चाहता हूँ, क्योंकि उनका वजह से स्वर्ग का प्राप्ति मुझे हुआ है। और अनुभूति मतलब कलयुग का अगर स्वर्ग ऐसा है तो सतयुग का स्वर्ग कैसा होगा, ये हमको बहुत अच्छा अनुभूति हुआ है। क्योंकि मैं जो मैंने ऑफिस में मेरा जो काम है वहाँ पर दिन भर मेरा क्वालिफाई काम होता है। तो जाने के पहले मैंने बाबा से एक ही बात कही थी कि बाबा मेरा तो जो काम है ये जाके वहाँ पर भी सेफ कॉलिंग ये सब ना हो, जो भी होगा बाबा आप ही देखें। जैसे ही मैंने मधुबन में पाँव रखा उसके बाद जो 8 दिन में वहाँ पर था, एक भी कॉल नहीं आया, एक भी कुछ ऑफिस का रिलेटेड कुछ भी मतलब ये नहीं हुआ। इतना शांति का अनुभूति हुआ, ऐसा लग रहा था कि मतलब दूसरे ही दुनिया में है। और अनुभूति तो बहुत ही है, मगर बस মেলা দেখেছি আমরা, কিন্তু এই একটা বিশাল মানে না গেলে বোঝা যাবে না, এত লোক আর ভাই ফেরা এত শান্তভাবে সবাইকে খাওয়ার দাওয়ার এতভাবে মানে সার্ভ করছে, চিন্তা করা যায় না যে এটা কত বড় কর্মক্ষেত্র এখানে চলছে। তো আমার যাওয়ার দিনও এই একই অনুভব হয়েছিল যে আমি বাড়ি থেকে যাওয়ার আগে আমার মা, আমার লৌকিক মা মনটা খারাপ করে উঠেছে, কারণ তার কেউ নেই, আমি চলে যাচ্ছি। আমি বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম আর তুমি বুঝবে। তো আমি এত বাড়িতে আমি মানে 12 দিন ছিলাম, মাত্র 3 দিন বাড়িতে ফোন করেছি, তাও কয়েক সেকেন্ডের জন্য। তো বাবা সবকিছুই দেখভাল করেই রেখেছে। আর আমি 4 ধাম গেছিলাম, 4 ধামের মধ্যে আমার সব থেকে বড় অনুভব হচ্ছে টাওয়ার অফ পিস। ওখানে দাঁড়িয়ে দেখেছি যেন মনে হচ্ছে লাল একটা আলো আমাকে পুরো সারা শরীর দিয়ে পুরো মানে ঘিরে ফেললো। আর ওখানে যদি আমাকে না ডাকতো আমি কোথায় হারিয়ে গেছিলাম, এমন মানে বসেও চোখ না, দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার কিভাবে এই অনুভবগুলো নিজে বুঝতে পারছি। দিদি আমাকে টোকা দিয়েছে, তখন যেন মনে হচ্ছে কোথায় গেছি, একদম লাল একবারে। তারপরে বাবাকে আমরা পেছনের দিকে দিদি বললে গানটা দিতে, ওখানে বাবা লাস্ট ব্রেকিং করেছে। আমি জাস্ট এরকম হাতটা নাড়লাম যেন মনে হতো বাবাও আমাকে এরকম করে হাত নাড়লেন। মানে এই অনুভব আমরা মানে বলা যায় না, বোঝানো যায় না, এই অনুভব পেয়েছি। আর বাবাকে আমরা বসে বসে সব মনের কথা বাবাকে লিখেছি, নিজে লিখেছি, নিজের সব বাবাকে সব ছাড়ো। আমি ওকে পুজো বের করতে পারছি না, তুমি সব নিয়ে দিয়ে আমাকে সম্পূর্ণ বাবার কাছে একটাই আছি যে আমার লক্ষ্য পরিবারের সবাই যাতে গ্যারেজ চলে, আর আমি আমার বাড়িটা গ্যারেজ বাড়ি নিয়ে বাবা তো প্রথমে বলি যাবার কথা তো আমার ছিল না, তাই না? আমি তো নভেম্বরে গিয়েই ছিলাম, এটা তো দিদিরই যাওয়ার কথা ছিল, তাই না? আর এটা সেবার টান ছিল এখানে এই যাওয়াতে। তো চারিদিকে ডায়মন্ড হলে, তারপরে কনফারেন্স হল থেকে শুরু করে জ্ঞানমতী হল, মানে প্রচুর সেবা। তো এই জন্য প্রচুর সেবা হয়েছে ওখানে। আর এটা বলবো আমি অবশ্যই করে যে বাবা বলে না তুমি 1 কদম এগো তো আমি 1000 কদম এগিয়ে দেব, তাই না? দিদি যখন বললেন যে হয়তো পরশুদিন আমার যাওয়া, আর আজকেরই বলছেন দুপুরবেলাতে যে আমি যেতে পারবো না, তোকেই যেতে হবে। তো তখন আমি ভাবলাম ঠিক আছে, হ্যাঁ বাবা যাবো, এক চান্স ভুলেই গেলাম, তাই না? আর চলেও গেলাম সবাইকে নিয়ে। আর এটাই বলবো যে আমি যে 1 কদম ছিলাম, বাবা যে আমাকে 1000 কদম এগিয়ে দিয়েছেন, তো এই জন্য বাবাকে কোটি কোটি শুকরিয়া।
এর জন্য তো বাবাকে তো কোটি কোটি শুকরিয়া, তাই না? সবার ভালো আছে, তাই না? থেকে গীতা পাঠশালা স্টার্ট করে গেছি। আমি সেভাবে কথা ঠিক বলতে পারি না, যেটুকু বলছি অনুভব দিয়ে। বাবার কামরায় যখন বসি তখন মনে হচ্ছে বাবার দৃষ্টি দিয়ে আমার 3 রকমের আলো যেন আমার মধ্যে আসছে। আমি দেখতে পাচ্ছি নীল, লাল আর গোল্ডেন কালারের আলো যেন বাবার চোখ থেকে বেরিয়ে আসছে। আমার তখন খুব ভালো লাগছিল এবং চোখ দিয়ে জল আসছিল। তারপর ওখান থেকে উঠে এসে যখন বাবা বাড়িতে সবাই যাবে বলছে, আমি বলছি আমি যাবো। তুমি যাবে, যাওয়ার ইচ্ছে, শরীরটা খারাপ ছিল তবুও আমি যাচ্ছি বলে এনার্জি তখন গেছে। আমি যে কিভাবে গেছি মনে হচ্ছে বাবা যেন আমার একটা হাত ধরে আমার কষ্ট বা কিছু উপলব্ধি আমি কিভাবে গেছি আমি নিজেই তা জানি। আর সকলের ব্যবহার বা কোনো কিছুই অসুবিধা আমার হয়নি। যেটা ভেবেছিলাম আমার খুব অসুবিধা হবে ফ্যামিলিগত বা এখানে, কোনো কিছুই আমি কোনো প্রবলেমই করিনি। তাই এত ভালো লেগেছে যে মনে হচ্ছিল, একবার কষ্ট হচ্ছিল কিন্তু ভালো লেগেছে সবার ব্যবহার। এবং আমি চাই যে সবাই যান, সবাই দেখুন এবং জানুন এবং উপলব্ধি করুন। এর বেশি কিছু বলার আমার নেই। আমি এবার ফার্স্ট টাইম আমি যাওয়ার সুযোগ হয়েছে। ওইখানে গিয়ে আমার একটা অনুভব হয়েছিল। আমরা সকালবেলা অফিসবেলা করে পারমিতা আমাদের সামনে কথা বললো কি যে আমরা আজকে অনুষ্ঠান আছে, আমরা পরে যাবো না, আমরা এখানেই আজকে জালিপিতে স্টপের এখানে আমরা বসে থাকবো, তারপরে গিয়ে বাইরে যাবো, তারপরে তাদের কাছে গিয়ে ঘুরতে পারবো। তা ওইরকম বলে পারমিতা বললো আপনি তো যেতে হবে, আমি ঘরে যাচ্ছি, তোরা এখানে বসো। তা আমি সুস্মিতা আর কাকুনি সুপ্রমাতা ওরা সব এখানে বসেছিলাম। এই জালিপিতে স্টপের এখানে বসে থাকতে একটা আমাদের বসে ঘুমঘট করে যাচ্ছে। তা আমি ভাবলাম কি তারা আমি এখানে একটা বসে চিঠি লিখি। তা আমি ওখানে বসে বসে একটা চিঠি লিখছিলাম। লিখতে লিখতে তখন আমার বেশ মনে যেন আমার ওইখানে ওই ইয়েগুলো খাতা আছে, ব্যাগগুলো তার উপরে শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে বাড়ির কথাই তোমার কথাই চিন্তা করছিলাম। করতে করতে তখন যেন হঠাৎ কি যেন আমাকে বলছে, আচ্ছা চিন্তা ভাব করো, বেরোই না। আমি তখন রাত্রে উঠেছি, তখন দেখছি যে সুস্মিতা আর মানে ইয়ে সত্যমটা ওখানে নেই। আমি ওদেরকে খুঁজি ডেকে তাহলে আমাকে বলতে পারবো। তখন দেখছি ওরা নেই, ওরা অন্যদিকে যে নতুন করেছে ওরা অন্যদিকে চলে গেছে। আমি তখন রাত্রে উঠে দেখছি যে কথাটা তো বাবাই আমাকে বলেছে, আমি বাড়ি কোথায় চিন্তা করছিলাম শুয়েছি। তারপর আমি আবার উঠে গেলাম, গিয়ে বলছি তোরা আমাকে ফেলে রেখে চলে এসেছিস। হ্যাঁ, আর যাই হোক এটা একটা বিশাল অনুভব হয়েছে ওইখানে যে বসে বসে তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা আমাকে যাই হোক আসার সময় আমি মানে চলে আসবো মনটা খারাপ হয়েছে। সবাই বারবার হচ্ছে, আমি বাবা কামড়ে গিয়ে বসি, বাবাকে টাটা করে আসি। তো গিয়ে বসেছি, বসার পরে বাবাকে মনে মনে বলছি বাবা মানে তুমি আমাকে এখানে সত্যিকারে আসতে পেরেছি, ভাবতেই পারছিলাম অনেক কথা বাবাকে জানানো করছি। তারপর বাবা বলছে বাবা টাটা। আমাদের মনে হচ্ছে তখন বাবা সত্যিকারে আমাকে টাটা দিচ্ছে হাত নাড়িয়ে। আর আমার তখন ঠিক চোখ দিয়ে জল পড়ছে। আর বাবা বলছে যাচ্ছে যাও। আমি তখন বাবা আমি যেন আবার আসতে পারি, তুমি সেটা আমাকে এই একটা আমি দ্বিতীয় দিন চলুন 2.5 বছর গেলে প্রথমবার বাবার বাড়ি গেছি। তো আমার লৌকিক পরিবার, আমার লৌকিক জয়েন্ট ছিল এবং লৌকিক সন্তান একসঙ্গে গেছি। আমার যে লৌকিক ছেলে জানেন এই খুব চঞ্চল প্রকৃতির, তো সেন্টারেও দেখবেন উপর নিচ করে। তো আমার ভিতরে একটু ডাউট ছিল, আমার একটু ডাউট ছিল যে ওকে নিয়ে যাবো, ওখানে ঠিক মতো যোগযোগ করতে পারবো কিনা ডাউট ছিল। কিন্তু দিদি একটা বলেছিলেন আপনারা গেলে সবাই একসঙ্গে যাবে, কারণ ওখানে গেলে পুরো পরিবারের সঙ্গে গেলে নিজেকে চেক করা যায় যে আমি একটা কথা বলবো না, ব্যালেন্সটা ওকে দেখে আমি যোগে
কতটুকু ধ্যান দিতে পারছি, ব্যালেন্সটা হচ্ছে কি। ওখানে যদি হয় তাহলে ঘরেও হয়, সেটা একটা বড় আমার পরীক্ষা হয়েছে। আমার প্রতিদিন পেপার হতো অমৃত বেলায়, তো ছোট তো অত ভোরবেলা 3:30টার সময় ওই পেপারগুলোকে ডাকতাম। আমাদের ঘরে আরো ভাইরা ছিল, আমি উঠে যেতাম, আলাদা আলাদা জায়গায় বসতো, বাবা কামরায় বসতো, কেউ বাইরে কোনো জায়গা আছে, সবাই আলাদা আলাদা জায়গায় বসতো, ওকে শুয়ে রাখতো। ও সবার থেকে শুনতো যে অমৃত বেলা অমৃত বেলা। ও যে ধরেছে মাঝখানে একদিন 2-3 দিন পর মাঝখানে যে বাবা আমাকে তুমি 4টের সময় ডাকবে, কারণ না তুমি তো উঠতে পারো, তুমি যদি তোমাকে টেনে হিঁচড়ে তুলতে হবে। কিন্তু ও ঠিক উঠেছিল, তারপরে কিন্তু বেশিক্ষণ বসেনি, 10 মিনিট। কিন্তু ওই যে 7 বছরের, আমি 29 তারিখে 8 বছর হবে, তো ওই বাচ্চা অত ছোট, ওই যে 4টের সময় যে 10টা মিনিট বসেছি, বাবার লাইট একটু নিয়েছে, আমি মনে করি অনেক অনেক ধন্য, বাবা অনেক আশীর্বাদ দিয়েছে। তো ওইখানে একটা বড় চেকিং ছিল আমার, যাই হোক এইভাবে সব সুন্দরভাবে কাটলো। আর আমার ব্যক্তিগত অনুভব যেটা সব থেকে ভালো অনুভব হয়েছিল আমার পাণ্ডব ভবন। পাণ্ডব ভবনটার উপরে যারা গেছেন জানেন, যারা জানেন তারা যাবেন যখন বুঝতে পারবেন। পাণ্ডব ভবনে যে আমরা 4 ভাগ করি, বাবার কামরা, বাবার কুটিয়া, স্তম্ভ, আরো একটি জায়গা, এই 4টি জায়গা বসে থাকতে হবে, বেশিক্ষণ বসলে সেই অনুভবটা বেশি পাওয়া যায়। তো বাবার যে কুটিয়া সত্যি এত অসাধারণ, আমি ওইখানে বেশিক্ষণ আমার টাইম পাই, ওই দিনটা আমাদের যে প্যাকেজটা ছিল শর্ট টাইম ছিল, ওই বাবার কুটিয়াতে বসে চোখ বন্ধ করে চোখ বিশ্বাস করে চোখ খুলতে ইচ্ছা করে। বাবা আর বাবাকে মার্চ করে যখন ভুল যুগলের মাঝখানে সেই ভাবি সেই যোগে ইয়ে করি, চোখ আর খুলতে ইচ্ছা করে। ওই সময় ওই জায়গাটা খুব সুন্দর অনুভব হচ্ছে। পিছন থেকে ডাকছিল ওর মাতা ডাকুন, ভাই চলো ভাই চলো, হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কারণ আমাদের ওই দিনটা খুব পিরিয়ডটা শর্ট ছিল। তবে হ্যাঁ, এটা আমার একটা ইয়ে, পাণ্ডব ভবনে এরপর যখন আমরা যেই যাবো একটু সময় নিয়ে যাবো, কারণ ওখানকার পাণ্ডব ভবনের একটা বড় হিস্ট্রি আছে। ওখান থেকে বাবার ওই কর্মের জন্য প্রথম স্টার্টিং, তো ওইখানে ভাইব্রেশন অনেক হাই। সেকেন্ড হচ্ছে আমাদের ডায়মন্ড হল। ডায়মন্ড হলে আপনি যদি দুপুর 12টার সময় বসেন, মণ্ডপে একই স্থিতি, রাত্রি 8টাতেও বসেন একই স্থিতি, মানে চোখ বন্ধ করলে ওখানে যে 20,000-25,000 লোক ভাইব্রেশন করছে, হ্যাঁ, মানে মেডিটেশনের মাধ্যমে যে ভাইব্রেশন হচ্ছে, এত সুন্দর স্থিতি ডায়মন্ড হলে। ওইখানেও সেই একই রকম, যখনই আপনি যোগ কিছুক্ষণ পর দাদিদের স্পিচ হতো, মাঝখানে আবার যোগ হতো, ট্রাফিক কন্ট্রোল হতো, প্রতিটা টাইমে এত সুন্দর লাগতো, দারুণ দারুণ অনুভব। তো এই আর কি। তো বাবা প্রথমবার অনেক কিছু দিয়েছে, আর আসা যাওয়া তো খুব সুন্দর, কোনো ইয়েই নেই, কোনো অসুবিধা হয়, সুন্দরভাবে গেছি, সুন্দরভাবে এসেছি। আর ওই সম্পর্ক বাবা আবার বারবার নিয়ে যাও। তবে একটা কথা বলে এসেছি, ওটা আমাদের কিন্তু আসল ঘর, আর আমরা এসেছি সবার লৌকিক পরিবারে বেড়াতে এসেছি। বাবাকে আসার সময় বলেছি, বাবা এটা তো আমার ঘর, আমি আমার ঘর থেকে যাচ্ছি, আমি আমার বেড়াতে যাচ্ছি, কিছু লৌকিক হিসাব চিন্তা করার ব্যাপার আছে, আবার করে কয়েক মাস পরে আবার আসবো, আমার ঘর থেকে আমি যাচ্ছি। আর একটা ব্যাপার কি, আমি আমার মানে লৌকিক চাকরির জীবনে রাজস্থানে 9 বছর পোস্টিং ছিল। আমি মাউন্ট আবুতে ডিউটিও করে এসেছি, তখন জ্ঞানে আসি 2000 সাল, 25 বছর। কিন্তু আবার যখন আমরা রাজস্থান ছেড়েছিলাম, লাস্ট পোস্টিং ছিল জয়সালপুর, আমি এয়ারফোর্সে ছিলাম, তো ছাড়লাম। আমার একটা কাজ ছিল, আমার যুগল বলছিল আমরা মাউন্ট আবু যাই না, তখন তো বাবার কাছে ছিলাম না। তো আজকে আবার সেই জায়গাটা যখন যাচ্ছি, এই স্টেশনগুলো খুব পরিচিত আমার, ওই জয়পুর, ওই জয়পুর সব পরিচিত জায়গা। মনে হচ্ছে একটা আমার নিজের জায়গায় ফিরে আসছি। কিন্তু বললাম আসার সময় বাবাকে বললাম, বাবা আমি আমার নিজের দিকে যাচ্ছি, আমার যাই হোক সবাই ভালো থাকবে, যারা যারা জানি নমস্কার। আচ্ছা, অসীম ভাই কোথায় গেল? অসীম ভাইয়ের সাংঘাতিক অনুভব। কাছে
ওখানে গিয়ে আবার এই